সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এমডি আবু শাহিদ মোল্লা শুরু করছি ইংরেজির দ্বিতীয় পর্বের ক্লাস। প্রথম পর্বে আমরা করাছিলাম, যেগুলো করিয়েছিলাম ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জের কিছুটা। আমরা আজকে হ্যাভ হ্যাজ করানোর পরে করিয়েছিলাম, তারপরে আমরা করাবো অ্যাম ইজার। বাক্যের প্রথমে যদি অ্যাম ইজার থাকে, আমরা অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজারের মধ্যে লিখব। যেমন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন আছে আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে কী হবে? আর আছে মানে দি ওয়ার্কের পরে আমরা কী নিয়ে আসবো? অ্যামিজার মধ্যে কোনো একটা নিয়ে আসবো। ইজ দ্য ওয়ার্ক বিং ডান বাই ইউ। যদি বাক্যের প্রথমে শ্যাল উইল থাকে, আমরা কি করব? অবজেক্ট অনুযায়ী বাক্যের প্রথমে শ্যাল উইলের মধ্যে লিখব। যেমন উইল ইউ ডু ইট, উত্তরটা কী হবে? উইল ইউ ডু ইট, উইল ইউ ডু ইট, উইল ইউ ডু ইট। তাহলে আমি আনসার যখন করব, এখানে উইল উল্লেখ করা আছে মানে আমাকে শ্যাল উইলের মধ্যে আনসারটা করতে হবে। কীরকম করবো? আমি প্রথমে উইল ইউ, আমি আমরা কি জানি আই শ্যাল, উই শ্যাল, বাদ বাকি সব জায়গায় উইল। উইল লিখলাম, উইল লেখার পরে ইট অবজেক্ট লিখে দিলাম, একটা বি চোখ বন্ধ করে লিখে দেবো। বি লেখার পরে ডু থার্ড ফর্ম, ডু ইট ডান বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে বাক্যের প্রথমে শ্যাল উইল থাকলে আনসার করার সময় আমাকে বাক্যের প্রথমে শ্যাল উইল মধ্যে অবজেক্ট অনুযায়ী কোনো একটা লিখে তারপর অবজেক্ট লিখবো, তারপরে বি লিখবো, মূল ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্টিভ বাই অবজেক্ট। যদি বাক্যের প্রথমে ওয়াজ ওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? অবজেক্ট অনুযায়ী বাক্যের প্রথমে ওয়াজ ওয়ারের মধ্যে লিখবো। কীরকম? ওয়াজ হি রিডিং এ বুক, ওয়াজ হি রিডিং এ বুক। তাহলে আমি কি করব? এ বুক যেটা আছে ওইটা অবজেক্ট, তাহলে প্রথমে লিখবো ওয়াজ, ওয়াজ এ বুক বিং রিড বাই হিম। যদি বাক্যের প্রথমে ক্যান থাকে, ক্যান আই ডু ইট, ক্যান থাকা মানে আমাকে অবজেক্ট অনুযায়ী ক্যান অবশ্যই লিখবো, ক্যান সবার জন্য। তাহলে কি? ক্যান ইট বি ডান বাই ইউ। আমরা এতক্ষণ অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করছিলাম। এবার ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো, ডব্লিউ এইচ ওয়ার্ডটা শুধু বাক্যের প্রথমে যেটা থাকবে সেটা বসে যাবে, হুর ক্ষেত্রে ব্যতিক্রম বাই হোম। আর বাদ বাকি ডব্লিউ এইচ ওয়ার্ড যেভাবে থাকবে আমরা সেইভাবে বসিয়ে দেবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট। এই যে হাউ ডিড ইউ ডু ইট, হাউটা শুধু হাউয়ের জায়গায় বসিয়ে দেবো, আর কিচ্ছু না। ডব্লিউ ইজ ওয়ার্ডটা শুধু বসে যাবে। এবার এখানে ডিডটা আমরা জানি বাক্য, হাউ বাদ দিয়ে এখান থেকে যদি ধরি আমরা ডিড, ডিড থাকলে ওয়াজে লিখবো। তাহলে ইটের পরে ওয়াজ হয়, ওয়াজটা লেখার পরেই ইট লিখবো, ইট। হাউ ওয়াজ ইট। কিন্তু ইউ এই ডুটা হচ্ছে মূল ভার। আমরা কি জানি কর্তার পরেই মূল ভার থাকে, এখানে কিন্তু ডুটা মূল ভার। ডিড ওয়াজ লিখলাম, ডিডের কাজ শেষ। ডু থাকার জন্য আমরা ডু থার্ড ফর্ম কি ডান বাই ইউ। তাহলে ডব্লিউ ইজ ওয়ার্ডটা শুধু বসে যাবে। এবার হুর ক্ষেত্রে কি হবে? হু ডিড ইট, হু ডিড ইট। এটা যখন আমরা করবো, এই হুটা শুধু হয়ে যাবে। হু থাকলে আমরা প্রত্যেকবারে বাই হোম লিখে দেবো। বাইয়ের কাজ এখানেই শেষ। হোম, ডিডের জন্য এটা ওয়াজ ইট ডান, বাই হুম ওয়াজ ইট ডান। হুর ক্ষেত্রে আমরা এতক্ষণ আলোচনা সমাপ্ত করলাম ভয়েস চেঞ্জের। আমরা এবার একটা রাইটিং স্কিলে ফিরে যাব। আমরা একটা রাইটিং স্কিল ফিরে যাবো। আজকে আমরা ক্লাস 9-10 যেহেতু একসাথেই ক্লাস চলছে, আমরা জানি ক্লাসটা আমি ইংরাজি যে ক্লাসটা করানো হচ্ছে 9-10। আমি প্রথমেই বলেছিলাম ইংরাজি 80 নাম্বার আনসিন গ্রামার রাইটিং প্রজেক্ট, এটা 9-10-এর সিস্টেম সিলেবাসটা একই। সেই কারণে 9-10 সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হচ্ছে এটা। আজকে আমরা গ্রামারের ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ কমপ্লিট করেছি। এখন আমি একটা রাইটিং স্কিল সম্পর্কে একটা আলোচনা রাখবো। রাইটিংয়ের বায়োগ্রাফি, BIO, বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনী, অন্যের জীবনী লেখার নাম হলো বায়োগ্রাফি। আর আমরা জানি যেমন বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, জগদীশচন্দ্র, ক্ষুদিরাম বোস, যে সমস্ত বিখ্যাত মানুষ, তাদের লাইফ সম্পর্কে বর্ণনা করে লেখা।
তো এখানে আমরা সেন্টেন্স অনেকেই, আমরা যেহেতু বাংলা মাধ্যমে অনেকে পড়াশোনা করছি, অনেকেই হয়তো 100 ওয়ার্ড 120 ওয়ার্ড লিখতে গেলে খুব সমস্যায় পড়ে যায়। তো এখানে একটা আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, যে ফর্মুলাটার মধ্য দিয়ে যদি একটা ফর্মুলা সে কমপ্লিট করে, ভালো করে বুঝতে পারে, তাহলে সে নিজে থেকে এনি কাইন্ড অফ বায়োগ্রাফি হি মাস্ট অ্যাপ্লাই ইট। সে যে কোনো ধরনের বায়োগ্রাফি সে অ্যাপ্লাই করতে পারবে একটা ফর্মুলা যদি সে ভালো করে ফলো করে। তো আমরা তো জানি রাইটিংয়ে 10 রকম মতো নিয়ম আছে, তার মধ্যে 1 রকম নিয়ম বায়োগ্রাফি। আজকে আমরা বায়োগ্রাফি যেটা শেখাবো প্রথমেই, যেহেতু সামনের 2021 মাধ্যমিকের জন্য বায়োগ্রাফিটা ইম্পর্টেন্ট আছে, আর ক্লাস 9-এতে এমনিই তো বায়োগ্রাফিটা সিলেবাসের মধ্যে আছে, চলবেই। যেমন বায়োগ্রাফি বলতে জীবনী আমরা যেটা বললাম, এখানে একটা লিখছি প্রথমে নাম, এই জাস্ট একটা নাম লিখলাম। নাম লেখার পরেই এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নেই। এখানে বিদ্যাসাগরের নাম নেই, নেতাজির নাম নেই, প্রফুল্লচন্দ্রের নাম নেই, ক্ষুদিরামের নাম নেই। তাহলে এখানে যখন যে বায়োগ্রাফিটা পরীক্ষায় আসবে তার নামটাই এখানে লিখবে। যদি নেতাজি সুভাষচন্দ্র বোস হয়, এই বাংলা কথাটা তুলে দিয়ে এখানে লিখবে নেতাজি। তারপরে কি লিখবে, যে নিয়মগুলো তোমাদের লিখে দেওয়া আছে সেগুলো জাস্ট একটা ডিভাইস দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে কি লিখবে, ইজ দ্য গ্লোরিয়াস ব্রাইটেস্ট শাইনিং নেম ইন দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড। কীরকম, এবং নেতাজি ইজ দ্য গ্লোরিয়াস ব্রাইটেস্ট শাইনিং নেম ইন দ্য হিস্টোরি অফ ম্যানকাইন্ড। পরের সেন্টেন্সে তিনি জন্মগ্রহণ করেছেন, কি লিখবে, হি অবলিক শি ফুট হিজ অবলিক আর ফিট অন দ্য আর্থ। অন বলে এখানে তারিখ লিখে দেবে, ইন বলে সাল লিখে দেবে, অ্যাট অবলিক ইন জন্মস্থান লিখে দেবে। তাহলে কি হলো, লেখার পরেই তারপরে লিখছো বাবা মার নাম। যদি দেওয়া থাকে লাইনটা লিখবে, যদি দেওয়া না থাকে লাইনটা তোমরা বাদ দিতে পারো। হিজ অবলিক হার ফাদার ওয়াজ বাবার নাম, অ্যান্ড হিজ অবলিক হার মাদার ওয়াজ মায়ের নাম, ওই জায়গায় লিখে দেবে। তারপরে কি লিখছো, হিজ অবলিক হার এডুকেশন লাইফ ওয়াজ ভেরি ব্রাইট, এই লাইনটা কমপ্লিট তোমরা লিখে দেবে। লেখার পরে হি অবলিক শি টুক এডুকেশন অ্যাট ফার্স্ট ভিলেজ স্কুল, দেন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। যদি কেউ ইউনিভার্সিটি যদি পড়ে ইউনিভার্সিটি কথাটা উল্লেখ করবে, ইউনিভার্সিটি না পড়লে ইউনিভার্সিটি লেখার দরকার নেই, কলেজ যদি কেউ না পড়ে কলেজ কথাটা লেখার দরকার নেই। তারপর কি লিখবে, হি অবলিক শি পাস্ট, হি অবলিক শি পাস্ট, এই লেখাটা এরকম লিখবে, হি অবলিক শি ফার্স্ট বলে এখানে কি লিখবে, পরীক্ষা ইন সাল, পরীক্ষা সাল। আমি কেন এখানে দুটো দিলাম, মনে করো বিএ পাস করেছে, হি অবলিক শি পাস্ট বিএ ইন এত সাল, তারপরে এমএ যদি পাস করে এমএ ইন এত সাল, এটা লিখলাম। লেখার পরেই এবার তিনি যে কর্ম করতেন বা তিনি কি কাজ করতেন, হি অবলিক শি ওয়াজ দা, পদ বা কাজের নাম লিখছো। সেখানে যদি প্রফেসর হয়, হি অবলিক শি ওয়াজ দ্য প্রফেসর, হি অবলিক শি ওয়াজ দ্য সায়েন্টিস্ট। যদি তিনি লেখক হন, হি অবলিক শি ওয়াজ রাইটার। তারপরে কি লিখছো, তিনি যদি অনেক বই লেখেন সেক্ষেত্রে কি করবে, হি অবলিক শি রড মেনি বুকস বলে বইয়ের নামগুলো পরপর বসিয়ে দেবে। যদি তিনি একটা বিজ্ঞানী হন, তিনি আবিষ্কার করেছেন, কি লিখবে, হি অবলিক শি ডিসকভার্ড বলে তার আবিষ্কারের নাম লিখে দেবে। এবার একটা মহাপুরুষ বা গ্রেট ম্যান, তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হন, তখন কি লিখবে, হি অবলিক শি ওয়াজ দ্য অনারাইজড উইথ, পুরস্কারের নামগুলো লিখছো, লিখে ইন সাল লিখে দিচ্ছ। লেখার পরে তারপরে চলে আসছে, একটু প্যারা চেঞ্জ করে লিখবে, অ্যাজ এ ম্যান হি অবলিক শি ওয়াজ দ্য আইডিয়ালিস্ট, রিয়েলিস্ট, পার্সোনালিস্ট অ্যান্ড নোবেল। হি অবলিক শি পাস্ট অ্যাওয়ে, অন বলে মৃত্যুর তারিখ দেবে, ইন সাল দেবে। সবশেষে একটা এরকম লিখবে, দো হি অবলিক শি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য রিয়েল অফ দি ওয়ার্ল্ড, হিজ অবলিক হার নেম উইল অ্যালিভ ইমোর্টাল ইন দ্য পেজ অফ আওয়ার হার্ট। এই কথাটাই পুরোটা লিখলে একটা বায়োগ্রাফি কমপ্লিট করা যায়। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে যে সেন্টেন্স যেগুলো হবে সেগুলো তো আমি বলে দিলাম, সেগুলো লেখার পরে যে বাংলা কথাগুলো থাকবে সেইগুলো চেঞ্জ করে দিয়ে ওখানে ইংরেজি যে পয়েন্ট করার পয়েন্টগুলো ওখানে তুলে দেবে। একটু নিজে থেকে যদি বুঝতে শেখো তাহলে তুমি একটা বড় বায়োগ্রাফি 120 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবে ফর্মুলা অ্যাপ্লাই করে। এখানে আমি হি অবলিক শি এই কারণে এটা অ্যাপ্লাই করা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে আমরা হি লিখবো, মেয়েদের ক্ষেত্রে শি লিখবো। যদি মাদার টেরেসা সম্পর্কে কোনো বায়োগ্রাফি আসে আমরা সেখানে হি আর হিজগুলো কেটে দেবো, সেখানে লিখবো শি
আর হারগুলো লিখে দেবো। তাহলে বায়োগ্রাফিটা মোটামুটি আমি যতটুকু বোঝালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এর পূর্বে তোমাদের এগুলো লিখে দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে ভালো করে এগুলো ফলো করো, তাহলে প্রত্যেকটা আইটেম তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকের আমরা বায়োগ্রাফিটা কমপ্লিট করলাম এবং ভয়েস চেঞ্জের বাকি অংশটা কমপ্লিট করেছি। এবার আমরা ডিসকাস করতে চাই ন্যারেশন। একটা ন্যারেশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা 9এও আছে ক্লাস 10এও আছে, সেই কারণে 9-10 মিলেই তো ক্লাসটা চলছে। তো 9-10 ন্যারেশনটা আমরা প্রত্যেকে এর আগে করেছি বা প্রত্যেকেই জানি। ন্যারেশন উক্তি পরিবর্তন। এখানে ন্যারেশন হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, তুমি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। এখানে আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের ন্যারেশন। আমরা প্রত্যেকেই জানি ন্যারেশনের সিস্টেমটা। এখানে একটা প্রশ্ন যেমন হি সেজ আই অ্যাম বিজি, হি সেজ আই অ্যাম বিজি। রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় আমরা জানি রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, রিপোর্টেড স্পিচ সেই টেন্সেই হবে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সেই হবে। কীরকম? মানে হি সেজ দ্যাট, হি সেজ, এই যে রিপোর্টিং ভার্বের পরে যে কমাটা উঠে গিয়ে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন করাচ্ছি আমরা, এখন যেটা করাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। হি সেজ দ্যাট, এখানে হি আছে, এখানে আই আছে, আইটা হয়ে যাবে কি হি। আই যখন হি হচ্ছে, রিপোর্টেড স্পিচে যে অ্যাম আছে, আমরা যখন আনসারটা করব তখন কি করবো, অ্যাম ইজারের মধ্যে আনসারটা করব। হির পরে কি লিখবো, এখানে একটা ইজ লিখবো, হি ইজ বিজি। হি সেজ দ্যাট হি ইজ বিজি। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে বা ফিউচার ফর্মে থাকে, ফিউচার, তাহলে রিপোর্টেড স্পিচ সেই ফর্মেই চলে যাবে। কর্তা পরিবর্তনের যে নিয়মটা করানো হয়েছে, এখানে হি থাকলে রিপোর্টের স্পিচে যদি আই থাকে, আইটা কী হবে, ইনডাইরেক্টে হি হয়ে যাবে। এটা আমি করে দিয়েছিলাম তোমাদের আগে, এখানে ডাইরেক্ট আর এখানে ইনডাইরেক্ট, যেটা আমি করে দিয়েছিলাম। এখানে হি আছে রিপোর্টের স্পিচে, আর এখানে আছে আই, সমান সমান এই আইটা পাল্টে হয়ে যাবে হি হবে। এই যে সিস্টেমটা করে দিয়েছিলাম, এখানে আছে হি, এখানে আছে ইউ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সমান সমান আই হবে। এখানে যদি সি থাকে রিপোর্টিং ভার্বে, আগে সি ডাইরেক্টে সি আছে, এখানে আছে আই, এই আইটা সমান সমান কী হয়ে যাবে, সি হবে। এখানে আবার সি আছে, এখানে আছে ইউ, ইউটা হয়ে যাবে আই হবে। মানে রিপোর্টিং ভার্বের যে কর্তাটা আছে, যদি এখানে হি থাকে, রিপোর্টিং স্পিচে আই থাকে, আইটা পাল্টে হয়ে যাবে হি। রিপোর্টিং ভার্বে যে হি আছে, রিপোর্টেড স্পিচের কর্তা হিসেবে ইউ আছে, ইউটা চেঞ্জ হয়ে যাবে আই। রিপোর্টিং ভার্বের কর্তা হিসেবে এখানে যেটা সি আছে, এখানে রিপোর্টেড স্পিচে আইটা হয়ে যাচ্ছে সি। রিপোর্টিং ভার্বের আগে যে কর্তা আছে, আগে যে কর্তা আছে সি, আর রিপোর্টিং স্পিচ ইউ থাকে, ইউটা হয়ে যাবে আই। যদি এখানে একটা নাম থাকে রাম, আর রিপোর্টের স্পিচ যদি আই থাকে, আইটা হয়ে যাবে হি, আইটা হয়ে যাবে হি। আবার রিপোর্টিং ভার্বের আগে রাম আছে, এখানে ইউ আছে, ইউটা হয়ে যাবে আই। যে কর্তা পরিবর্তনের যে সিস্টেম, এই যে নিয়ম একটা, ছেলেমেয়েরা সহজেই বুঝতে পারবে ন্যারেশনে যে রিপোর্টিং ভার্বের কর্তাটা আমি কীভাবে চেঞ্জ করব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কর্তা থাকে, সেই কর্তা কখনো পাল্টাবে না। রিপোর্টেড স্পিচে হি, সি, রাম, রহিম, বয়, এইগুলো যদি কর্তা হিসেবে থাকে, এই কর্তা কখনোই চেঞ্জ হয় না, শুধু অনলি ফর হেল্পিং ভার্বগুলো রিপোর্টেড ভার্ব অনুযায়ী চেঞ্জ হতে পারে। কিন্তু ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কর্তাগুলো আমরা চেঞ্জ করব। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এতক্ষণ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে ন্যারেশনটা করছিলাম। একটা ফিউচার টেন্সের উদাহরণ দেওয়া হচ্ছে, হি উইল সে আই
he will say that he will, এখানে যখন কর্তা আইটা হি হয়ে গেছে শ্যালটা উইল হয়ে যাবে। কিংবা এরকম একটা প্রশ্ন, she says I shall read a book, তাহলে কি হবে? she says that, এখানে she আছে মানে নিয়ম অনুযায়ী আইটা হয়ে যাবে, আইটা হবে she, shall উইল পরে উইল হবে এখানে, read a book। তাহলে রিপোর্টেড স্পিচে যদি শ্যাল উইল থাকে ইনডাইরেক্ট করার সময় শ্যাল উইলের মধ্যে লিখতে হবে। যদি সেটা সে বা শেষ দিয়ে প্রশ্ন হয়, সে বা শেষ দিয়ে প্রশ্ন হলে এম ইজ আর যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে আনসার ইনডাইরেক্ট করার সময় তোমাকে এম ইজারের মধ্যে লিখতে হবে। রিপোর্টেড স্পিচে যদি শ্যাল উইল উল্লেখ করা থাকে ইনডাইরেক্ট করার সময় তোমাকে শ্যাল উইলের মধ্যে লিখতে হবে। এবার আমার রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট রিপোর্টিং ভার্ব মানে কী করে বুঝবো? সেখানে তো পাস্ট টেন্স ন্যারেশন উল্লেখ করবে না, সের পাস্ট ফর্ম কি সেড, SAID সেড, সেড বা সেড টু থাকলে টোল্ড লিখবে। এবার যদি পাস্ট টেন্স দিয়ে ন্যারেশন হয় আমরা সেখানে কি করব? সেড বা সেড টু দিয়ে যখন প্রশ্ন হবে আমাকে ভাবতে হবে পাস্ট টেন্সে ন্যারেশন করতে বলছে। রিপোর্টিং ভার্বে যদি সেড থাকে আর রিপোর্টেড স্পিচে যদি অ্যামিজার থাকে তাহলে কর্তা পাল্টাবেই, তার সাথে সাথে অ্যামিজারটা পাল্টে ওয়াজার হবে। সেড দিয়ে যদি প্রশ্ন হয় রিপোর্টিং ভার্বে সেড হয় আর রিপোর্টেড স্পিচে হ্যাভ্যাস থাকলে হ্যাভ্যাসটা হ্যাড হবে। রিপোর্টিং ভার্ব যদি সেড দিয়ে প্রশ্ন হয় ওয়াজার থাকলে হ্যাড বিন হবে, শ্যাল উইল থাকলে শুড উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে হয় সেট দিয়ে প্রশ্ন হলে অক্সিলারি ভার্বগুলো সব পাস্ট ফর্ম করবো আমরা। কীরকম একটা উদাহরণ দিচ্ছি, হি সেড I am seeing a bird, তাহলে he said that, কর্তা একই রকম পরিবর্তন, হি am is থাকলে was হবে, was seeing a bird, তাহলে he said that he was seeing a bird। রিপোর্টিং ভার্বে am is আর থাকলে রিপোর্টেড স্পিচের am is আরটা was আর হবে যদি সেট দিয়ে প্রশ্ন হয়। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম? রিপোর্টিং ভার্ব সেট দিয়ে প্রশ্ন হলে রিপোর্টেড স্পিচে am is আর থাকলে am is আর লিগির মধ্যে was আর হবে, রিপোর্টেড স্পিচে was আর থাকলে হ্যাড বিন হবে, রিপোর্টেড স্পিচে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, রিপোর্টেড স্পিচে শ্যাল উইল থাকলে শুড উড লিখবো, রিপোর্টেড স্পিচে ক্যান থাকলে কুল লিখবো, মে থাকলে মাইন্ড লিখবো। আর কর্তা পরিবর্তন যেভাবে লিখে দিলাম ওইভাবে কর্তা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বে যদি কর্তা এমনই থাকে I said to him you have done it। এখন প্রশ্ন হচ্ছে I said to him, এই said to him আমরা কি করবো? I said to told, হিম হিমের জায়গায় বসে যাবে। এবার যখন আমার হিম আছে রিপোর্টিং ভার্বে একটা হিম আছে, হিমের সাথে ইউর সম্পর্ক ঘটবে। এখানে হিম আছে আমি দ্যাট লিখলাম, দ্যাট লেখার পরে হিম আর ইউর মধ্যে একটা রদবদল হবে। এখানে হিম থাকার জন্য ইউটা চেঞ্জ হয়ে যাবে হি, আর হ্যাভ্যাজ থাকলে একটা হ্যাড লিখবো, ডান বসিয়ে দিলাম ইট। তাহলে আই টোল্ড হিম দ্যাট হি হ্যাড ডান ইট, এটা মাথায় রাখতে হবে। এখানে একটা সুবিধার জন্য আমাকে ভাবতে হবে যদি রিপোর্টিং ভার্বে সাপোজ একটা উদাহরণ, এখানে ডাইরেক্ট এখানে ইনডাইরেক্ট, এই রিপোর্টিং ভার্ব আছে আর রিপোর্টেড স্পিচ আছে। এখানে যদি এই হিম কথাটা উল্লেখ থাকে
আর রিপোর্টেড স্পিচে আই আর ইউ, এখানে হিম আছে, রিপোর্টেড স্পিচে আই ইউ আছে, এই আই ইউটা পরিবর্তন ঘটে হি হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে মনে করো হার আছে, এখানে আছে আই ইউ, এটা সি হবে। এখানে দিলাম মি, এখানে আই ইউ, এটা হয়ে যাবে আই হবে। একটা নাম দিলাম, যে কোনো একটা নাম, রাম, এখানে আই ইউ, এটা হি হবে। একটা মেয়েদের নাম দিচ্ছি রুমা, এখানে আই ইউ, এটা হয়ে যাবে সি। এই ধরনের কর্তা থাকলে এইভাবে আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব। এখন প্রশ্ন হচ্ছে, এটা মোটামুটি বোঝা গেল, যেহেতু প্রত্যেকে তোমাদের খাতায় সুন্দর করে লেখা আছে, তোমরা প্রত্যেকটা খাতার নিয়মগুলো ফলো করবে, তাহলে এই নিয়মের সাথে ওই নিয়ম পুরোটাই মিলে যাবে, তোমরা ভালোভাবে শিখতে পারবে। তোমরা বাড়িতে কিন্তু হোম টাস্ক যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে কমপ্লিট করো, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এবার একটা ব্যতিক্রম হয়েছে, রিপোর্টেড স্পিচে কোনো হেল্পিং ভার্ব উল্লেখ থাকবে না। সেক্ষেত্রে কিভাবে ন্যারেশনটা করবে? রিপোর্টেড স্পিচে কোনো অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট উল্লেখ নেই। সেক্ষেত্রে আমরা কি করব? রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকলে, রিপোর্টেড স্পিচে যদি কোনো হেল্পিং ভার্ব উল্লেখ করা না থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর তো হেল্পিং ভার্ব, তার সাথে হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট কিছুই উল্লেখ করা নেই, তখন আমরা কি করব? মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, ওই মূল ভার্বটাকে শুধু পাস্ট ফর্মে করে দেবো। কিরকম একটা উদাহরণ দিচ্ছি, শি সেড আই ডু দ্য ওয়ার্ক নাও। তাহলে এখানে কি হবে? শি সেড আই ডু দ্য ওয়ার্ক নাও। শি সেড বসে গেছে, কম এটা দ্যাট, তাহলে হি সেড, শি সেড দ্যাট, সেডটা শি সেড দ্যাট। এবার আমরা রিপোর্টেড স্পিচের কাজটা করবো, এখানে শি আর ওখানে আই আছে, মানে আইটা শি করে দাও। এবার দেখো এখানে আছে ডু, মূল ভার্ব, এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট কিছু নেই, এখানে ডু আছে। ডুটা কোন ফর্মে আছে? ডুটা আছে প্রেজেন্ট ফর্মে, ওকে অনলি ফর পাস্ট ফর্ম করে দেবো। ডু ডিড দে ওয়ার্ক বসে যাবে, নাউনটা হয়ে যাবে দেন। শি সেড দ্যাট শি ডিড দ্য ওয়ার্ক দেন। আমরা প্রত্যেকেই জানি যে নাও থাকলে কি করব? দেন, টুডে, দ্যাট ডে, দিস, দ্যাট, হেয়ার, দেয়ার, টুমোরো, দ্য নেক্সট ডে, প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, দিস, দোজ, যে এগুলো আমরা করে দিয়েছি পূর্বে, তোমরা এগুলো এইভাবে চেঞ্জ করো, নাও থাকলে সংশয় দেন করে দেবে। তাহলে এই ন্যারেশনটা মোটামুটি আমরা বুঝলাম। তার সাথে যেটা আরেকটা ব্যতিক্রম নিয়ম, রিপোর্টেড স্পিচে সেট থাকলে এবং রিপোর্টিং ভার্বে সেট থাকলে এবং রিপোর্টেড স্পিচে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কিছু উল্লেখ করা নেই, মূল ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন রিতা সেড আই স এ বার্ড। রিতা সেড আই স এ বার্ড। তাহলে এই রিপোর্টেড স্পিচে, এই যে রিপোর্টেড স্পিচে কোনো হেল্পিং ভার্ব তথা হ্যাভ, হ্যাজ, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট বা হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কিছুই উল্লেখ করা নেই। তাহলে রিতা সেড, এটা আমরা কীভাবে করবো? রিতা সেড দ্যাট, রিতা আর আই থাকলে এটা হয়ে যাবে শি, শটা সেকেন্ড ফর্মে আছে, আমি হ্যাড লিখে ওটাকে থার্ড ফর্ম করবো। কী লিখবো? যখন দেখবে কোনো হেল্পিং ভার্ব বা কোনো হ্যাভ, শ্যাল, উইল কিছুই নেই, সেকেন্ড ফর্মে আছে, তুমি কি করবো? এটা হ্যাড লিখবো। হ্যাড লেখার পরে তারপর সিন এ বার্ড। তাহলে রিতা সেড দ্যাট শি হ্যাড সিন এ বার্ড। এতক্ষণ ধরে আমরা ন্যারেশনের
অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট করলাম, এখনও ন্যারেশনের ইম্পারেটিভ এক্সক্লেমেটরি এগুলো বাকি আছে। তো আরেকটা কথা কি, যে বাক্যটা চিরন্তন সত্য, যে সেন্টেন্সটা চিরন্তন সত্য হবে সেটা যেই ফর্মে থাকে না কেন সেটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। রিপোর্টিং ভার্ব লেখার পরে একটা দ্যাট লিখবে, দ্যাট লেখার পরে পুরো সেন্টেন্সটা বসে যাবে। কীরকম, দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। আমরা কী করব, রিপোর্টিং ভার্ব লেখার পরেই একটা দ্যাট লিখে দেবো, দ্যাট লেখার পরে রিপোর্টেড স্পিচে যেমনটি আছে তেমনটি বসে যাবে। চিরন্তন সত্য, যে বাক্যটা অপ্রিয় চিরন্তন সত্য, সেক্ষেত্রে আমরা কখনোই কিছু চেঞ্জ করব না, রিপোর্টেড স্পিচটা যেমনটি থাকবে আমরা তেমনটি বসিয়ে দেবো। তাহলে আজকের ন্যারেশনের অ্যাসার্টিভ কমপ্লিট হলো, তার সাথে একটা রাইটিংয়ের বায়োগ্রাফি আমরা কমপ্লিট করেছি এবং ভয়েস চেঞ্জের কিছু অংশ কমপ্লিট করেছি। এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো ঠিক মতো ফলো করতে হবে। এরপরে আর একটা আইটেম, এবার আমরা যেটা শুরু করব একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থাৎ আদেশমূলক বাক্য। এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স একটা ইন্টারেস্টেড ব্যাপার হলো, এখানে কিন্তু আমরা দ্যাট লিখতে পারবো না, এখানে দ্যাটের জায়গায় আমরা একটা টু লিখবো, আর দ্বিতীয় সেন্টেন্সটি যেটা থাকবে সেটা কমপ্লিটলি আমরা বসিয়ে দেবো। এখানে সেট বা সেট টু থাকলে আমরা বাক্য অনুযায়ী অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসড এই কথাগুলো লিখব। লেখার পরে রিপোর্টিং ভার্বের পরে যে কমা আছে, কমাটা উঠে গিয়ে আমরা একটা টু লিখব, টু লেখার পরেই পুরো সেন্টেন্সটা আমরা বসিয়ে দেবো। রিপোর্টিং স্পিচে যেটা থাকবে সেটা চেঞ্জ হবে না। যেমন he said leave the room, he said leave the room। এই সেন্টেন্সের মধ্যে এটা আমরা কি করে বুঝবো এবং সেন্টেন্সটা রিপোর্টিং ভার্ব বা রিপোর্টের স্পিচ। রিপোর্টিং ভার্ব আমরা বুঝতে পারছি, রিপোর্টের স্পিচ ভার্ব দিয়ে শুরু হবে। রিপোর্টের স্পিচ কি দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে, তোমাকে বুঝতে হবে। রিপোর্টের স্পিচ ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে তোমাকে ইম্পারেটিভ করতে বলছে, সেখানে কি করবে, হি অর্ডার বলে যে কমাটা আছে, রিপোর্টিং কমাটা উঠে টু, আর দ্বিতীয় সেন্টেন্সে যে রিপোর্টের স্পিচে যেটা আছে লিভ দ্য রুম, পুরোটাই সেম বসিয়ে দাও, লিভ দ্য রুম। তাহলে আমরা কি জানলাম, রিপোর্টিং ভার্ব লেখার পরে সেটটা চেঞ্জ করে বা সেট টু চেঞ্জ করে অর্ডার বাক্য অনুযায়ী রিকোয়েস্ট, অ্যাডভাইস লেখার পরেই কমা ওটিকে টুটা লিখবো, টু লেখার পরেই রিপোর্টের স্পিচে যেমনটি থাকবে বাক্যটা তেমনটি বসিয়ে দেবো, কোনো পরিবর্তন করব না। আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, ন্যারেশনের অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং তার পূর্বে বায়োগ্রাফি তথা ভয়েস চেঞ্জের কিছু অংশ প্রতিটা ছাত্রছাত্রীকে বলা হচ্ছে। এগুলো যতটা আলোচনা ক্লাসকে ডিসকাস করা হলো তোমরা এগুলো বোঝার চেষ্টা করো, আর যদি প্রবলেম যেটা হবে খাতায় নোট করে রাখো, যখন তোমরা আসবে কিংবা ফোনে তোমরা যোগাযোগ করে নিও, যেটা প্রবলেম ফিল করবে আমাদেরকে বলে সেটা আনসার করার চেষ্টা করব। এবং প্রত্যেকেই বাড়িতে একটু সময় পড়ার প্রতি অতিবাহিত করো, যেহেতু সময়টা ক্লাস তো প্রত্যক্ষভাবে করতে পারছো না, অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে, তোমরা চেষ্টা করবে বাড়িতে একটু পড়াশোনাগুলো করা, যেগুলো আমরা হোম টাস্ক দিয়েছিলাম সেগুলো রীতিমতো করবে। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে।